নমস্কার বন্ধুরা, দিস ইজ সুপর্ণা ফ্রম সুপর্ণাস ব্লগস। আজকের ভিডিওটা আমি আপনাদের সকলকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি। আগের দিন ভিডিওতে আপনারা দেখেছিলেন যে উই ফ্লিউ টু টরন্টো ফ্রম ক্যালগারি। তো ক্যালগারিতে পৌঁছে র্যাডিসনে চেক ইন করে লাঞ্চ করে কিন্তু আমরা বেরিয়ে পড়েছিলাম একটা দুর্দান্ত দিন স্পেন্ড করতে। তো বেসিক্যালি আজকে যেটা আমরা করব, আমরা পুরো টরন্টো শহরটা ঘুরে দেখব আর আপনাদের সাথে শেয়ার করব আপনারা যদি টরন্টোয় আসেন কি কি আপনারা করতে পারেন। তো আমরা এখানে একটা উবার বুক করে নিয়েছি, উবার বুক করেই কিন্তু আমরা বেরিয়ে পড়ছি ফর আওয়ার ডে ট্রিপ ইন টরন্টো। তো এখানে আমরা সেটেল ডাউন করে গেছি, আমি আর ইয়াস আর আদিশ পিছনে, আর সামনে বসেছে মিস্টার দে। তো আমরা যখন ক্যালগারির মধ্যে দিয়ে ঘুরতে যাই তখন কিন্তু বেশিরভাগই আমাদের সিনারিটা ভীষণই ভালো থাকে। আর এখানে যাচ্ছি, এখানে কিন্তু সিনারিটা একদমই ডিফারেন্ট। আমরা কিন্তু পুরো শহরের মধ্যে দিয়ে যাচ্ছি। তো প্রথমেই আমরা যেখানে যাব সেটা হচ্ছে লেকশোর বুলেভার্ড। কিন্তু হ্যাঁ, এই যে আমরা সিটি রুটটা করব তার জন্য কিন্তু আমরা কেটে নিয়েছিলাম একটা সিটি পাস। তো অ্যাডাল্টদের পড়েছিল $108.98 CAD আর কিডসদের পড়েছিল $80.97 CAD। তো এখানে চলে এসেছি আমরা লেক শোর বুলেভার্ডে। এখানে কিন্তু কুইন্সওয়ে বে থেকে আমরা একটা সিটি ক্রুজ নেব, আর এই সিটি ক্রুজটা কিন্তু চলবে এই লেক অন্টারিওর ওপর দিয়ে। এখানে বুঝতেই পারছেন খুব সুন্দর হাওয়া দিচ্ছে, আর আমরা যখন ক্যালগারিতে থাকি সেই হাওয়ায় কিন্তু আমাদের কিন্তু জ্যাকেট, মাফলার, টুপি এসব পরতে হয়। আর এই হাওয়াটা হচ্ছে একদম পারফেক্ট সামারের হাওয়া, আর সুন্দর একটা এই ব্রিজ আসছে যেটা কিন্তু আমরা খুব এনজয় করছিলাম। তো আমরা এই ক্রুজ শিপটাও দিয়েই যাব, আর এটার নাম হচ্ছে ওরিওল। আর আফটার ক্রুজিং আমরা চলে যাব এই সিএন টাওয়ারে, এই 114 স্টোরিজ এই বিল্ডিংটায়। আর এখানে আরিয়াস একটু ছবি টবি তুলে নিচ্ছে। আপনারা সবাই জানেন আরিয়াসের একটা নিজস্ব ব্লগ আছে। ওর মতো ওর চোখ দিয়ে যেই জায়গাগুলো ঘুরছে বা ও যা যা ফান করছে সেগুলি আপলোড করে। তো এইবার কিন্তু আমরা উঠে পড়লাম এই ক্রুজ শিপে। আর এই ক্রুজ শিপটা কিন্তু চলে সকাল 11টা থেকে সন্ধে 6টা অবধি। তো ক্রুজ শিপটা প্রচণ্ডই স্পেশিয়াস, আর দুদিকে এরকম সিঁড়ি দিয়ে ওঠার জায়গা ছিল, আর উঠেই কিন্তু ছিল একটা বড় ডেক, নিচেও বসার জায়গা আছে এবং ওপরেও কিন্তু ইকুয়ালি বসার জায়গা আছে। তো আমরা ওপরে গিয়ে বসলাম আর এই ভালোভাবে সিটির ভিউটাকে উপভোগ করার জন্যে। এই ক্রুজ শিপটায় উঠে সবচেয়ে যেটা দেখতে ভালো লাগে সেটা হচ্ছে এই সিগনেচার টরন্টোর সিটি স্কাইলাইন। এছাড়াও আপনারা যেটা দেখতে পাবেন সেটা হচ্ছে পলসন পিয়ার, রেড পাথ সুগার রিফাইনারি, রজার্স সেন্টার, মিউজিক গার্ডেন, H2O পার্ক, এইগুলো আপনি ভালোভাবে দেখতে পারবেন। তারপর কুইন্সওয়ে টার্মিনাল, মানে যেখান থেকে আমরা উঠলাম। আর এছাড়াও ওরা বলে দেবে যে এই জিনিসগুলো এখান থেকে দেখা যায়। তো আপনারা পজ করে দেখে নেবেন এখানে কী কী দেখা যেতে পারে। তো এখানে ঘন্টাখানেক মতো ক্রুজ রাইড এনজয় করে আমরা চললাম সিএন টাওয়ারে। তো ওখান থেকে সিএন টাওয়ারটা ছিল 10 মিনিটস মতো ওয়াক, আর এই শহরের মধ্যে দিয়ে হাঁটতে কিন্তু বেশ ভালো লাগছিল। সিএন টাওয়ারে ঢুকেই দেখলাম একটা জায়গায় নানা রকম ভাষা ওয়েলকাম লেখা আছে, ইভেন হিন্দিতেও কিন্তু লেখা আছে। তো এই এন্ট্রান্সের মধ্যে দিয়ে ঢুকেছিল একটা সিকিউরিটি চেকিং, সেখানে ভিডিও করা যাচ্ছিল না। সিকিউরিটি চেকিং করার পরে কিন্তু আমরা এখানে ঢুকে পড়েছিলাম। আর এখানে দেখুন টিকিটগুলো চেক করে নিল, আর এবার কিন্তু আমরা উঠবো সিএন টাওয়ারে। তো যেখান থেকে এন্ট্রান্স সেখান থেকে ঢুকেই আপনি দেখতে পাবেন যে নিচে আছে একটা সুভেনিয়ার শপ, যেখান থেকে কিন্তু কিছু একটা কিনবো সেটা আমার মাথায় তখনই চলে এসেছে। আর তারপরে চলে গেলাম আমরা লিফটের দিকে, কিন্তু লিফটের বাইরে একটা সিএন টাওয়ারের লাইট মতো করা ছিল, যেখানে কিন্তু আপনারা চাইলে সেই সিএন টাওয়ারের কালারটা চেঞ্জ করতে পারেন। এই যেমন আরিয়া সেখানে ব্লু, গ্রিন, রেড করছে। তো আরিয়াস করছে বললে আদিশও পিছনে কিন্তু থাকেনি, সেও চলে এসেছে এটা করতে। তারপরে কিন্তু আমরা উঠে পড়লাম এই এলিভেটারে। এটা ছিল একটা ইয়েলো এলিভেটার, এখানে নানারকম কালার আছে, যে আপনি যেই ফ্লোরে যাচ্ছেন সেখানে ইয়েলো, তার উপরে গেলে হচ্ছে পার্পল। তো এরকম নানারকম কালারের এলিভেটার ছিল। তো এলিভেটার দিয়ে কিন্তু দেখুন আমরা 114 ফ্লোরে চলে যাব, আর কিভাবে আমাদের সামনের দিকের ভিউটাও চেঞ্জ হয়ে যাচ্ছে। এই বিল্ডিংয়ের আস্তে আস্তে কিন্তু বিল্ডিংয়ের ওপরের দিকে কিন্তু আমরা উঠে পড়েছি। এখান থেকে কিন্তু আমরা ফুল এই সিটির ভিউটা পাবো। তো ঢুকেই তো মনটা জাস্ট ভালো হয়ে গেল, কি দুর্দান্ত ভিউটা আপনারা একবার দেখে নিন। তো আপনারা কিন্তু এখানে একটা 360 ডিগ্রি হেঁটে এসে পুরো সিটির একটা 360 ভিউ নিতে পারেন।
আর আমি দেখুন একটা খুব সুন্দর জায়গায় বসে গেছি, আর এত ভালো লাগছিল এইখান থেকে এই সিটির ভিউটা যে আপনাদের সাথে না শেয়ার করে থাকতে পারলাম না। আর ওয়েট করতে করতেই দেখুন এই বিলি বিশপ টরন্টো সিটি এয়ারপোর্ট থেকে একটা ছোট্ট ফ্লাইট কিন্তু উড়ে গেল। তো এখানে তো কোনো সেরকম টাইম লিমিটস থাকে না, আপনারা একবার এন্ট্রি নিয়ে নিলে যতক্ষণ ইচ্ছা আপনারা থাকতে পারেন। আর এটার টাইমিং হচ্ছে সকাল 9:30 থেকে রাত্রি 9টা অবধি। আর এখানে না মাঝে মাঝে গ্লাস ওয়ার্ক আছে, সেই গ্লাস ওয়ার্ক দিয়ে আপনারা হাঁটতে পারেন। আর খিদে পেয়ে গেছিলো, তাই ওখানেই একটা শপ থেকে আমরা পুটিন টাওয়ার কিনে নিয়েছিলাম। পুটিন টাওয়ারটা হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাইস, ব্রাউন গ্রেভি আর চিজ কাট দিয়ে, এটা কিন্তু খুব ভালো খেতে ছিল। তো এখানে একটা প্রোটেক্টেড এজ ভিউ ছিল, যেখানে কিন্তু আপনারা কাচের মধ্যে অলমোস্ট লিন করে পুরো সিটিটার একটা ভিউ নিতে পারেন। তো এই কিন্তু ভিউটা ছিল দুর্দান্ত, সেই ভিউটাও কিন্তু এনজয় আমরা করেছিলাম। এছাড়াও কিন্তু আপনারা এজ ওয়াক নিতে পারেন, যেটা হচ্ছে একদম ওপর ওরা নিয়ে যাবে আর হার্নেস লাগানো থাকবে, আর এজটা ধরে ধরে আপনারা হাঁটবেন। দাঁড়ান, আপনারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ চটপট গিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, আর পাশের বেল আইকনটা কিন্তু টিপে দিন, তাহলেই কিন্তু এই ভালো ভালো ভিডিওসের নোটিফিকেশনগুলো আপনাদের কাছে চলে আসবে। আর জানবেন সাবস্ক্রিপশন বাটনটা কিন্তু আপনাদের কাছে একদমই ফ্রি, কিন্তু আপনাদের এই একটা সাবস্ক্রিপশন কিন্তু আমাদের এনকারেজ করে আরও ভালো ভালো ভিডিওস বানাতে। তো চলুন আর সময় নষ্ট না করে ভিডিওটা শুরু করা যাক। তো সেদিনকে সিএন টাওয়ার করার পর মিস্টারদের একটা ছোটোবেলার বন্ধু ওখানে এসেছিল আমাদের সাথে দেখা করতে। তো তাদের সাথে দেখা করে গল্প করে আর আমাদের বাকি কিছু ঘোরার এনার্জি ছিল না, তাই আমরা হোটেলে এসে রেস্ট করে আবার পরের দিন সকালবেলা বেরিয়েছিলাম বাকি সিটি ট্যুরটা কমপ্লিট করতে। তো আমরা এখন প্রথমে যেটা যাব সেটা হচ্ছে যাব ক্যাসালোমা ক্যাসেলে। ক্যাসালোমা ক্যাসেল হচ্ছে এখানে একটা পুরানো ক্যাসেল, যেটা বানিয়েছিল স্যার হেনরি প্যালেট। চলুন ওখানে নিয়ে গিয়ে বাকি কথা আপনাদেরকে বলছি। তো এই দেখুন চলে এসেছি কিন্তু আমরা দি ক্যাসালোমা ক্যাসেলে, which was built by Sir Henry Pellet. ভাবুন ওই সময় ইট ওয়াজ বিল্ট উইথ আ ফরচুন অফ $17 million, আর এটার এরিয়া হচ্ছে 64,700 স্কোয়ার ফিট। ইট ওয়াজ ওয়ান্স দ্য লার্জেস্ট ক্যাসেল ইন নর্থ অফ আমেরিকা। ঢুকেই নিজেকে কেমন একটা মাইলেডি মনে হচ্ছিল। তো আমি এখানে এসে জানতে পারলাম যে আপনারা চাইলে এই বিল্ডিংয়ের সামনে বা বিল্ডিংয়ের ভেতরে জাস্ট প্রপোজ করতে পারেন বা স্পেন্ডিং ওয়ার্থ অফ $500। আর আপনার বিয়েটাও চাইলে কিন্তু ইউ ক্যান বুক ইন দিস ভেনিউ ফর আ ওয়ার্থ অফ $20,000 থেকে $25,000। তো কারা কারা বিয়ে করতে আসছেন এখানে অবশ্যই জানাবেন। তো এইটা হচ্ছে খুব বড় একটা লাইব্রেরি, যেখানে নাকি অনলি স্যার হেনরি প্যালেট আর তার ওয়াইফ এখানে বই পড়তে আসতেন, তাদেরই এন্ট্রি ছিল। আর এছাড়া এন্ট্রি ছিল কিছু রয়্যাল ফ্যামিলিজদের। তো এইখানে ডাইনিং হলটাকে কিন্তু একটা রেস্টুরেন্টে ট্রান্সফর্ম করা হয়েছে, যেটার নাম হচ্ছে দ্য ব্লু ব্লাড স্টেক হাউস। তো এখানকার ভিজিটিং আওয়ার্স হচ্ছে সকাল 9:30 থেকে বিকেল 5টা, আর এই রেস্টুরেন্টটাকে ইউ ক্যান অ্যাভেল ইট ফ্রম বিকেল 5টা তো রাত্রির 11টা। তারপর আমরা চলে এসেছিলাম এই টেরেসটায়, যেটাকে বলা হয় কোট অফ আর্মস, যেখান থেকে কিন্তু ক্যাসেলের ওপরে আপনারা দুটো ড্রাগনের এনগ্রেভিংস দেখতে পান। তাছাড়া কিন্তু দেখতে পান একটা দুর্দান্ত ফাউন্টেন ভিউ রাদার। তো এইখান থেকে আপনাদের দেখিয়ে দিই যে এই ফাউন্টেনের থেকে ঘুরলে কিন্তু আপনারা দেখতে পাবেন যে ক্যাসেলের মাথার ওপর ড্রাগন এনগ্রেভিংস করা হয়েছে। তো এই ড্রাগনগুলোকে ওরা মনে করে যে দে আর দ্য প্রোটেক্টর অফ দ্য ক্যাসেল অ্যান্ড দে রিপ্রেজেন্ট wisdom and mythology. তো এবার আমরা আবার ভেতরে চলে এলাম, সেখান থেকে আমরা চলে যাচ্ছি বেসমেন্টে। তো বেসমেন্টে এখানে একটা সুভেনিয়ার শপ আছে, যেখান থেকে আপনারা চাইলে কোনো কিছু কিনতে পারেন। আর এই বেসমেন্ট হয়েই কিন্তু আমরা যাব একটা অন্যরকম জায়গায়, সেটা হচ্ছে দ্য টানেল। এই টানেলটা রিপ্রেজেন্ট করে দ্য ডার্ক সাইড অফ টরন্টো। এটা কিন্তু 800 ফিট লং, অ্যান্ড ওই যে টেরেসটায় গেছিলাম তার থেকে 800 ফুট নিচে। তো এটাকে বলা হয় ডার্ক সাইড অফ টরন্টো কেন? তার কারণ এখানে অনেক ফটোগ্রাফি আছে যেগুলো দেখায় যে টরন্টোয় যখন প্রহিবিশন হয়েছিল, ডিপ্রেশন হয়েছিল, প্লেগ এসেছিল আর ফার্স্ট প্লেন ক্র্যাশ হয়েছিল, সেই ফটোগ্রাফিগুলো কিন্তু এখানে ডিসপ্লে করা হয়। সেই জন্যে এই টানেলটাকে বলা হয় দ্য ডার্ক সাইড অফ টরন্টো। তো আমাদের পক্ষে তো 800 ফিট হাঁটা সম্ভব নয়, তো আমরা কিছুটা গিয়ে ঘুরে কিছু ফটো তুলে কিন্তু আমরা আবার ব্যাক করেছিলাম। যেমন এখানে দেখুন কিছু প্লেগের ফটোগ্রাফি রাখা আছে।
তো সেরকম এখানে প্লেন ক্র্যাশ, ডিপ্রেশনে যখন লোকে এরম রাস্তায় দাঁড়িয়ে থাকতো সেসবের ফটোগ্রাফ কিন্তু ছিল। আর এই সত্যিকার এই টানেলটার মধ্যে দিয়ে যখন হাঁটবেন আর এই ফটোগ্রাফিগুলো দেখবেন তখন কিন্তু সত্যি মনে হবে যে একটা ডার্ক সময় কিন্তু টরন্টোর উপর দিয়ে গেছে। তারপরে উপরে এসে আমরা দেখতে পেয়েছিলাম একটা ওয়াইন সেলার, যেখানে কিন্তু 1500 ওয়াইন বটলস আছে, ভেরি ফাইনলি এজড। আর এখানে একটা ডিসপ্লে ছিল যেখানে আমরা দেখতে পেয়েছিলাম তখনকার সময়কার টাকা, একটা লিপস্টিক উইথ নাইফ, রিভলভার ইন দ্য বুক, যেগুলো আমরা বইতে দেখি, মানে সিনেমাতে দেখি জেনারেলি। আর এই গ্র্যান্ড স্টেয়ার কেস দিয়ে কিন্তু উঠে পড়ছি আমরা ওপরে। চলুন দেখি এখানে কি কি আছে। তো ওপরে উঠেই কিন্তু আমরা নানান দেশের ফ্ল্যাগ দেখতে পেলাম, তার মধ্যে অবশ্যই ক্যানাডার আছে, স্কটল্যান্ড আছে, ইউকের আছে। তো দেখে আমরা চললাম ওই দিকে যে ওখানে কী কী আছে দেখার জন্য। তো এখানে এসেই দেখতে পেলাম স্যার হেনরি পেলেটের এক্সকুইজিট বেডরুম। আর তার থেকেও অবাক কাণ্ড, আমরা এসে দেখতে পেলাম স্যার হেনরি পেলেটকে। মানে হচ্ছে এখানে কিন্তু এরম অ্যাক্টররা সেজে ঘুরছে, দে আর রিপ্রেজেন্টিং স্যার হেনরি পেলেট, আর অ্যাজ ইফ হেনরি পেলেটই ঘুরিয়ে ঘুরিয়ে বাড়ি দেখাচ্ছে। One could have water coming down from above, shooting up from below, and coming from all sides as well. And not only that, but each area has its own controls, so one can control both the temperature and the velocity of each area. I predict in the future, by 1925, each home in North America will have a shower identical to this shower. তো এইখানে খুব মজার ব্যাপার ঘটছিল, কারণ উনি সব কিছুই বলছিলেন 1914-এর সময়কার। আর আমাদের এসে জিজ্ঞাসা করছিলেন এটা হাতে ফোন দেখে এটা কী জিনিস, এটা দিয়ে কি হয়, আমরা কোথা থেকে এসেছি, আমাদের জামা কাপড় এরকম কেন। কারণ উনি তো বিলং করেন ফ্রম 1914। উনি বলছিলেন যে ওনার বাথরুমটা এত হাইফাই, যেগুলো হয়তো ইন ফিউচার অনেক বছর পর লোকের বাথরুমে এই ধরনের জিনিসপত্র থাকবে। তো এইখানে একটা আলাদা মেজ স্টেয়ার কেস ছিল, যেখানে যার উপরে কিন্তু মেজরাই হয়তো থাকতো। তো এখানে আমরা উঠেই দেখলাম যে এখানকার কিন্তু মেডও আছে। তো মেডকে দেখে আমরা ভাবছিলাম যে ভাবুনটা এগুলো হয়তো ট্রেন্ড অ্যাক্টর না, অ্যাকচুয়ালি ইনি স্যার হেনরি পেলেট, আর ইনি হচ্ছে অ্যাকচুয়াল মেড, যারা হয়তো আমরা ভাবছি সেজে ঘুরছে। ভেবে দেখবেন ব্যাপারটা একবার। তো এইখানে আমরা চলে এলাম দ্য উইন্ডসর রুমে। সেখানে কিন্তু একমাত্র রয়্যাল ফ্যামিলি অফ ইংল্যান্ডরা এলেই কিন্তু থাকতে পারতো, এটা হচ্ছে তাদের গেস্ট রুম। আর এখানে খুব সুন্দর টি সাজানো ছিল, মনে হচ্ছিল বসে একটু চা খেয়ে নিই। তো তারপরে কিন্তু আমরা চলে এলাম রাউন্ড রুমে, যেখানে কিন্তু পিয়ানো আছে, মানে বুঝতেই পারছেন গান বাজনা হতো, চা খাওয়া হতো, আর একটু হয়তো গল্প আড্ডা দেওয়া হতো। তারপরে আমরা যে রুমটায় যাব সেটা হচ্ছে একটা মিটিং রুম। এখানে বসে কিন্তু হয়তো কত রকম ডিসিশনই না নেওয়া হয়েছে। আর তারপরে মিটিং রুমের পাশেই ছিল একটা ছোট্ট মতো বেডরুম, যেটা দেখে কিন্তু মনে হচ্ছিল একটু ঘুমিয়ে নিই। তো এই সব দেখে আমরা এবার বেরিয়ে পড়ছি এখান থেকে। আর এখান থেকে বেরিয়ে আমরা যাব রমে, সেটা হচ্ছে রয়্যাল অন্টারিও মিউজিয়ামে। তো বেরোনোর আগে আরিয়া সারাদিস ফাউন্টেন ওখানে ঘুরে বেড়াচ্ছিল। তো আই ওয়াজ অলসো ফিলিং আ বিট গুফি, তাই আমিও কিন্তু ওদের মতো একটু ঘুরে বেড়ালাম। তো এখানে কিন্তু উবার খুব ইজিলি অ্যাভেলেবেল, মানে 3-4 মিনিট ওয়েটিংয়েই কিন্তু ফাটাফাট চলে আসছিল। তো আমরাও কিন্তু চলে গেলাম রয়্যাল অন্টারিও মিউজিয়ামে। তো এই যে রয়্যাল অন্টারিও মিউজিয়ামে যাচ্ছি, ক্যাসেলমা ক্যাসেলে যাচ্ছি, এগুলো কিন্তু সবই আমাদের ওই সিটি পাসের মধ্যেই কিন্তু ইনক্লুডেড ছিল। এইবার আপনারা চাইলে কিন্তু ইন্ডিভিজুয়াল টিকিটসও কাটতে পারেন। যেমন এটার কিন্তু $14 থেকে $23 মতো টিকিটের দাম আছে। আর টিউসডে করে পোস্ট সেকেন্ডারি স্টুডেন্টস, মানে কলেজ বা ইউনিভার্সিটি স্টুডেন্টসের জন্য এটা কিন্তু এন্ট্রিটা একদমই ফ্রি। তো এটা 4টে ফ্লোর আছে, 1, 2, 3, 4। তার মধ্যে 4th ফ্লোরটা বন্ধ ছিল, কারণ আমরা যে সময় গেছিলাম আমরা ঠিক জানতাম না, অনেকগুলো জায়গাতে রেনোভেশন চলছিল। তো আমরা শুরু করলাম ফ্লোর 1 দিয়ে, যেখানে কিন্তু এশিয়া, মানে যেখানে জাপান, চায়না, ইন্ডিয়া, তারপরে কোরিয়া, এগুলো ইনক্লুডেড ছিল। তার সাথে কিন্তু কানাডার এক্সিবিট স্পেশালও ছিল, তার মধ্যে ফার্স্ট নেশন পিপলেরও প্রচুর জিনিস রাখা ছিল। যেমন ঢুকেই আমরা এখানে শাড়ি দেখতে পেয়েছিলাম, যেটা কিন্তু সিল্কের শাড়ি ছিল। এখানে ছিল কিছু চাইনিজ গড, যেমন গোয়ানিন হু ইজ গড অফ মার্সি। এছাড়া আরও ছিল নানা রকম বুদ্ধের মূর্তি, বুদ্ধের নানা রকম ফর্ম।
যেমন এখানে ছিল বোধিসত্ত্বের একটা মূর্তি। বোধিসত্ত্ব মানে হচ্ছে একসময় জিন আর লাও ডাইনেস্টির লোকদের মুখ খুব ফ্লেশি ছিল, কান খুব লম্বা ছিল, তাদের একটা টাইপে বলা হতো বোধিসত্ত্ব, যেটা কিন্তু আমার জানা ছিল না। এখানে একটা স্ট্যান্ডিং বুদ্ধার স্ট্রাকচার ছিল, যেখানে হি হ্যাজ এ পায়াস ফেস উইথ আ লিটল ফ্লাওয়ার ইন হিজ হেড, মানে এরম টাইপের, মানে অদ্ভুত স্ট্রাকচার। তার প্রত্যেকটা স্ট্রাকচার একটা করে নাম আর তার মিনিং। আর এছাড়া এখানে চাইনিজের যে ব্রাসওয়্যার ছিল, গ্লাসওয়্যার ছিল, পোর্সেলিন প্লেটস ছিল, এইগুলোর কিন্তু একটা হিউজ কালেকশন কিন্তু এখানে রাখা ছিল। তো এদিকে ঢুকতেই দেখতে পেলাম দ্য টুম্ব অফ জেনারেল জু দাশু অফ চায়না। আর তাছাড়াও এখানে নানা রকম আর্কিটেকচারাল স্ট্রাকচার রাখা ছিল। তো জেনারেলি আমার মিউজিয়াম ঘুরতে কিন্তু খুব ভালো লাগে। আই এম শিওর আমি যদি মিউজিয়ামটা নিয়ে শুধু ভিডিও করি তাহলে কিন্তু এটা অ্যাটলিস্ট একটা 30 থেকে 40 মিনিটের ভিডিও আরামসে হয়ে যাবে, বিকজ এখানে এত জিনিস আছে জানবার, বুঝবার, শেখবার, যে এই ভিডিওটা কিন্তু শুধু মিউজিয়ামের ওপর ইজিলি করা যায়। কিন্তু এই ভিডিওটাই আমি শেয়ার করছি আপনাদের সাথে যে আপনারা টরন্টোয় কী কী করতে পারেন, সেই জন্য কিন্তু আমি জাস্ট টাচ আউট করে বেরিয়ে যাচ্ছি। এখানে ছিল এই চাইনিজ গ্যালারি, যেখানে ছিল কিছু রিকনস্ট্রাকশন অফ ইম্পেরিয়াল প্যালেস হল, তার সাথে কিছু চাইনিজ স্ক্রিবলস আর একটু বাড়ির ডিজাইন, যে কেমন বাড়ি ছিল আগে এনশিয়েন্ট চায়নায়। তো এখানে এলে কিন্তু আপনার একদমই মনে হবে যে আপনি কিন্তু এনশিয়েন্ট চায়নায় চলে এসেছেন। আর দেখুন এখানে এই রিক্সাটাও আছে, যেগুলো কিন্তু আগে চায়নার রাস্তায় টানা হতো। আর এই দেখুন এটা হচ্ছে ক্যামেল স্ট্রাকচার ফ্রম ট্যাং ডাইনাস্টি, যেটা ছিল 13th সেঞ্চুরি সাংহাই মিউজিয়ামের। তো এগুলোকে না স্কেয়ারি ক্যামেলও বলে। তো হয়ে গেল এখানে আমাদের ফার্স্ট ফ্লোর, চলে যাচ্ছি আমরা সেকেন্ড ফ্লোরে, যেখানে কিন্তু অনেক কিছু ছিল ডাইনোসর রিলেটেড। কিন্তু এই এক্সিবিটটা ওয়াজ আন্ডার রেনোভেশন। তো ওই ডাইনোসর নিয়ে আমি আর খুব বেশি এইখানে দেখে অভিভূত হইনি, বিকজ যেহেতু আমরা অলরেডি রয়্যাল টিরাল মিউজিয়াম ড্রামহেলারে দেখে এসেছি, যেখানে আমরা অরিজিনাল ফসিলস অফ ডাইনোসর দেখেছি। তো এখানে জাস্ট আমরা দেখে বেরিয়ে গেছি, কিন্তু এটা কোনোভাবে দেখে আমার অতটা এক্সাইটিং লাগেনি যতটা আমাদের রয়্যাল টিরাল মিউজিয়ামে লেগেছে। তো সেই ভিডিওটা যদি আপনারা না দেখে থাকেন, সেটা কিন্তু আমি লিঙ্কে ডিসক্রিপশন দিয়ে দেবো, দেখে নেবেন। তো এখানে ছিল কিছু ফসিল প্লান্টের কালেকশন আর কিছু ইনসেক্টসের কালেকশন। আর এটা দেখুন, এটা হচ্ছে ডাঙ্কলিওস্টিয়াস, যেটা কিন্তু সেই আমরা দেখেছিলাম, এটাও রয়্যাল টিরাল মিউজিয়ামে দেখেছিলাম, যেটা প্রায় 400 মিলিয়ন ইয়ার্স আগে ছিল আর ডেভোনিয়ান পিরিয়ডে ছিল। এটা একটা বড় সাইজের মাছ। তো এখানে আছে নানা রকম অ্যামোনাইটস অ্যান্ড ক্রায়োনাইটস, যেগুলো এখানে লাগানো আছে। তো এইখানটায় বেশি ডিটেলসে যাচ্ছি না, আমি বারবার বলছি এই সম্পর্কে যদি আপনার ভিডিও বা ইনফরমেশান জানা থাকে তাহলে কিন্তু অবশ্যই আমার রয়্যাল টিরাল মিউজিয়ামের ভিডিওটা দেখবেন, যেটা আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো। এখানে যেটা নতুন জানতে পেরেছিলাম সেটা হচ্ছে এই স্ট্রোমাটোলাইটস ফসিলগুলো, এগুলো হচ্ছে ওল্ডেস্ট ফসিল যেটা পাওয়া গেছিলো, আর যেটা দেখিয়েছিল যে দেয়ার ইজ লাইফ অন আর্থ, আর দিস ইজ ফর্ম মেনলি বাই দ্য সায়ানোব্যাকটেরিয়াস। আর এইগুলো পাওয়া গেছিলো অলমোস্ট 3 থেকে 4.5 বিলিয়ন ইয়ার্স এগো। তো এই এক্সিবিটটা ঘুরেই আমরা চলে গেছিলাম আরেকটা এক্সিবিটে। সেই এক্সিবিটে ছিল আফ্রিকান, এশিয়ান আর এশিয়া প্যাসিফিকের কিছু আর্ট অ্যান্ড কালচার। যেমন এই জায়গাটা এলে আপনি দেখতে পারবেন নানা রকম আফ্রিকান মাস্ক, অর্নামেন্টস আর নানা রকম আর্মার জাতীয় জিনিস, যেগুলো পরে ওরা একসময় যুদ্ধ বা হান্টিং করতো। এইখানে যেমন দেখুন নানা রকম আফ্রিকান জুয়েলারি আছে, যারা একটু আপার ক্লাসে তারা এই ধরনের জুয়েলারি পরতো, সেই ট্রাইবরা পরতো। আর সবচেয়ে ইন্টারেস্টিং ছিল এই পোর্শনটা, যেখানে ছিল নানা রকম আফ্রিকান মাস্ক। এই জায়গাটা আমরা দেখতে পাবো নানা রকম ইউরোপিয়ান জিনিসপত্র, যেমন এখানে ছিল খুব সুন্দর সুন্দর টি পটস, পারফিউম বটলস আর নানা রকম ঘর সাজানোর জিনিস। অ্যাজ ইউ নো, ইউরোপিয়ানস একটু ফ্যান্সি ছিল। এই জায়গাটা দেখলে বুঝতে পারবেন যে আমাদের ডিনার সেটের একটা ভ্যারাইটি কী করে আসে, যেমন প্লেট, সসার, কাপস, গ্রেভি বোল, স্যুপ স্পুন, নানা রকম এক এক রকম ড্রিঙ্কসের জন্য এক এক রকম গ্লাস। এগুলো মেনলি কিন্তু এই ইংল্যান্ড, ইউরোপ এগুলো জায়গা থেকে এসছে। আর ছিল একটা হিউজ কালেকশন অফ পেপার ওয়েটস। মানে ছোটোবেলায় কিন্তু আমাদের একটা চল ছিল পেপার ওয়েট ইউজ করাটা, কিন্তু এখনকার বাচ্চাদের সেই জিনিসটা নেই। যেমন আমার বাচ্চার কাছে পেপার ওয়েট ব্যাপারটা একদম একটা নতুনত্ব জিনিস ছিল। তো
এইখানটা যেমন ইউরোপিয়ান স্টাইল পার্লার রুম ছিল। পার্লার রুম মানে যেখানে মহিলারা ধরুন কোনো পার্টি হচ্ছে, পার্টির মধ্যে থেকে এসে মহিলারা সে রুমে বসে একটু স্মোক করতে পারে বা একটু টাচ আপ করতে পারে, সেটা ছিল ওদের পার্লার রুম। আর ছিল নানা রকম আর্মার্স ওয়েপন্স, যেগুলো ওরা নানা রকম ওয়ার রেভলিউশনে ইউজ করেছিল। এরপর চলে এসেছি আমরা থার্ড ফ্লোরে, যেখানে আমরা বাইজেন্টিয়াম, গ্রিস, রোম মানে সবই এনশিয়েন্ট, সিপ্রাস, ইজিপশিয়ান কালেকশন দেখতে পাবো। যেমন সেখানে ঢুকিয়ে প্রচুর জুয়েলারি দেখতে পেলাম, কারণ ইজিপশিয়ানদের মধ্যে একটা জুয়েলারি পরার চল ছিল, নানা রকম ভাস ছিল, তারপরে সুরা পাত্র ছিল যার মধ্যে ওরা ওয়াইন রাখতো, আর দেখতে পেয়েছিলাম নানা রকম ব্রাস ওয়েপন্স। তো এই ওয়েপন্সগুলো দেখুন এরকম, যেহেতু ব্রাসের ছিল, একটা সবজিটি নীল কালারের হয়ে গেছে, তো এই ওয়েপন্সগুলো কিন্তু সেই এনশিয়েন্ট সময় ইউজ করা হতো যুদ্ধের জন্য। এইখানে আমরা চলে এসেছি, এটা হচ্ছে দ্য রোমান গ্যালারি। আর এইখানে না নানা রকম স্কাল্পচার ছিল অফ হিউম্যান হেড অ্যান্ড বাস্ট, মানে মানুষের মাথা, বুক, সেটা ওমেনদের কীরকম হতো, বাচ্চাদের কীরকম হতো, আর অ্যাডাল্ট মেলদের কীরকম হতো, সেই স্ট্রাকচারটা ছিল। আর ওখান থেকে আমরা চলে এসেছি ইজিপ্টে, যেখানে ছিল মেটাল অ্যান্ড স্টোন ভেসেলসের একটা কালেকশন, যেমন ছোটো ছোটো এরকম উইন্ডোজ করা ছিল যেখানে এই কালেকশনগুলো করা ছিল। এখানে যেমন ছিল স্ক্রিপ্টস অ্যান্ড রাইটিং, যে কী ধরনের জিনিসগুলো লিখতো, এখানে ছিল প্লেট, গ্লাস, ভেস, কী ধরনের জিনিস ওরা ইউজ করতো। আর এটা ছিল গোল্ড হ্যান্ডেল ফ্লিন্ট নাইফ, এটা জেনারেলি স্যাক্রিফিশিয়াল পারপাসে ইউজ করা হতো, যেটা অ্যানিমালসে স্যাক্রিফাইস করা হতো ইন টেম্পলস। আর এটা দেখুন, এটা একটা টুম্ব, তো এই টুম্বের মধ্যে ঢোকার আমাদের একটা সুযোগ হয়েছিল, আর এর সাথে দেখে তো একদম মাথা ঘুরে গেছে যে মাই গড, উই আর ইনসাইড এ টুম্ব। আর এইখানে আমরা দেখেছিলাম মামি কেস, এটা হচ্ছে মামি অফ অ্যানজাও, আমি জানি না আমি প্রপারলি প্রোনাউন্স করছি কিনা, কিন্তু লেখা ছিল অ্যানজাও, তো ভেতরে মামিটাও রাখা ছিল। আর এখানে কিছু মামিফিকেশন ছিল অফ অ্যানিমালস, যেটা ইজিপ্টে সেই সময় করা হতো, মানে আপনি দেখতেই পাচ্ছেন এখানে বার্ড আছে, নানা রকমের গোট আছে, ক্যাট, ডগ, এগুলো সবই এখানে মামিফাই করে রাখা হয়েছে। আমাদের সিটি পাসের মধ্যে যেগুলো ছিল সেটা ছিল সিটি ক্রুজ, সিএন টাওয়ারের দুর্ধর্ষ ওই ওপর থেকে সিটি ভিউটা, তার সাথে ছিল ক্যাসেলোমা ক্যাসেল, দেন ছিল রোম মানে রয়্যাল অন্টারিও মিউজিয়াম, আর তার সাথে ছিল অন্টারিও সায়েন্স সেন্টার। কিন্তু অন্টারিও সায়েন্স সেন্টারটা যাওয়ার আমাদের সময় হয়নি, আপনারা কিন্তু অবশ্যই যাবেন। আরেকটা আপনারা করতে পারেন, সেটা হচ্ছে রিপ্লেস অ্যাকুরিয়াম, আর সেটা আমরা দেখিনি কারণ আমরা এত অ্যাকুরিয়াম দেখেছি অ্যাটলান্টা, ডেনভার, মল অফ আমেরিকা, আর এই অ্যাকুরিয়াম দেখার আমাদের ইচ্ছে ছিল না। তো তারপর আমরা চলে গেছিলাম একটি বন্ধুর বাড়ি, সেখানে আমরা দুর্দান্তভাবে আড্ডা মজা করে রাত কাটিয়ে কিন্তু পরের দিন আমরা চলে গেছিলাম কিউবেক সিটি। তো আমরা কিউবেক সিটিতে গিয়ে কি করে পৌঁছালাম, কি কি দেখলাম আর কি কি খেলাম, সব কিছু নিয়ে আমি চলে আসবো এর পরের পর্বে। আপনারা যারা আমার এই চ্যানেলটিকে দেখতে পছন্দ করেন তারা কিন্তু অবশ্যই একটা লাইক, শেয়ার আর কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যেটা করতে ভুলবেন না, আমার চ্যানেল শ্রীপর্ণাস ব্লগসকে সাবস্ক্রাইব করতে। জানবেন সাবস্ক্রিপশন বাটনটা কিন্তু আপনাদের কাছে একদম ফ্রি, কিন্তু আপনাদের একটা সাবস্ক্রাইব কিন্তু আমাদের এনকারেজ করে অনেক ভালো ভালো ভিডিওস করতে। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে খুব শিগগিরই। টাটা।